চোখের সামনে নাকি সবার চোখের সামনে 2-3টা অস্বাভাবিক আকারের সাপ জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সবার সামনেই চলে আসে। এরা এসেই মানুষের মতো কথা বলতে শুরু করে। তান্ত্রিক জিজ্ঞেস করে, আপনারা কেন এই নিষ্পাপ শিশুটাকে হত্যা করলেন? তখন একটা সাপ বলে, আমার ছেলেটা তো নিষ্পাপ ছিল, এই লোমে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই ঘটনাটি সাদিকুর রহমান ভাই সংগ্রহ করেছেন ক্যামেরুনের বাসিন্দা একজন মুসলিম, যার নাম হচ্ছে ইসহাকুল আরদি। ওনারা আগে প্রকৃতি পূজারী ছিলেন, যাদেরকে প্যাগান বলা হয়, যারা মূলত প্রকৃতি পূজারী। তারা বিশ্বাস করেন তারা যেই পরিবেশে বসবাস করছেন সেই পরিবেশই তাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই পরিবেশটাই তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা, তাদের আহারদাতা, এটা তাদের বিশ্বাস। যারা কোনো একটা নির্দিষ্ট নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সেই নদীকে তারা ঈশ্বর মনে করে। যারা কোনো জঙ্গল থেকে মধু, শিকার, অর্থাৎ শিকারের জন্য তারা বেরিয়ে পড়ে, যে ধরনের বন্য প্রাণী বা যে সমস্ত ফলমূল যেটাই তারা নিয়ে আসুক না কেন, বন থেকেই তো পায়, এই বনকে তারা প্রভু মনে করে। এরকম আরও অনেক ধরনের জিনিস রয়েছে। তো এটা একটা বিশেষ ধর্ম, এই আইডিয়াটাকে প্যাগানিজম বলে। তো ওনারা এই ধর্মে দীক্ষিত ছিলেন, কেননা ওনারা যেই দেশের বাসিন্দা, এই ক্যামেরুনের যেই সাইডটাতে ওনারা বসবাস করতেন, এটা কঙ্গো জঙ্গলের পাশ ঘেরা একটা অঞ্চল। এই ক্যামেরুনে কিন্তু অসংখ্য জাতিগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করে এই জঙ্গলের মধু, ফল, কাঠ সংগ্রহ করে। যে সমস্ত জনগোষ্ঠী সেখানে রয়েছে এদের মধ্যে বাকা জনগোষ্ঠী অন্যতম। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ক্যামেরুনের ঘন কঙ্গো রেইন ফরেস্টের অংশে এই বাকা জনগোষ্ঠীর বসবাস। এই বাকা জনগোষ্ঠীর একটা অংশ বসবাস করে মোকেবা নামক গ্রামে, যাদের প্রধান কাজ হচ্ছে মধু সংগ্রহ, মাছ ধরা, বনজ ফল ও কাঠ সংগ্রহ করা। এই বাকাদের একটা বিশ্বাস হলো, যদি জঙ্গল থেকে কিছু সংগ্রহ করতেই হয় তাহলে অবশ্যই জঙ্গলের রক্ষকের অনুমতি নিতে হবে। তাদের বিশ্বাস অনুযায়ী তারা মনে করে বনের ভেতরে এক আধ্যাত্মিক অশরীরী থাকে, যাকে তারা স্থানীয়ভাবে জেঙ্গি বলে। অনেকে বলে যে এটা জিন শব্দ থেকে এসেছে, জিন থেকে জেঙ্গি, তাদের ভাষায় এটাকে আসলে ওইভাবে বলা হয় আর কি। যেমনটা প্রিয় লিসেনার্স, আমরা সুন্দরবনে যখন গিয়েছিলাম, অপারেশন সুন্দরবন নামে একটি এপিসোড করেছিলাম, আপনারা যদি সেই এপিসোডটি শুনে থাকেন, সেই এপিসোডের মধ্যে কিন্তু আমরা একদম সেখানকার লোকজনের মুখ থেকে ঘটনা সংগ্রহ করেছিলাম। সেখানে তারা কিন্তু বনদেবীর কথা বলেছে। আমরা ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে এই বনদেবীর বিষয়ে কথা বললাম। তারা বিশ্বাস করে বনদেবী একটা নারী, এক আধ্যাত্মিক সত্তা। এই বনদেবী সুন্দরবনে সে তার আধিপত্য বজায় রেখেছে। সুন্দরবনে যারা যায় মাছ ধরে, তারপর মৌয়াল যারা মধু সংগ্রহ করে, তারা কিন্তু একটা বিশেষ রিচুয়াল করে সুন্দরবনে যায়। আবার এই বনদেবীকে কাউন্টার দেওয়ার জন্য আর একটা অবয়ব রয়েছে, এইটা বাঘের স্রোতে নাকি মাঝে মাঝে এসে থাকে। বাঘ কিন্তু মানুষকে ধরলে মানুষের রক্ত মাংস খায়, কিন্তু এই জিনিসটা বাঘের স্রোতে আসলেও মানুষকে ধরে নিয়ে গেলেও নাকি মানুষকে তারা খায় না, ডেড বডিটা ওভাবেই ফেলে রাখে। এটা কিন্তু আমরা সেখানে গিয়ে জানতে পেরেছি, এটা আপনারাও কেউ কেউ জানেন। তো এই যে জেঙ্গি, এই জেঙ্গিটাকে বলা হয় হচ্ছে এমন একটা সত্তা, এই সত্তাটা ওই বনের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করে রেখেছে। এই আধিপত্যের অর্থটা একটু ভিন্ন, এটা নেতিবাচক অর্থে নয়। এটার অর্থ হচ্ছে বনের মধ্যে একটা সুষম শৃঙ্খলা বজায় রাখা, বন, প্রাণী এবং মানুষের মধ্যে একটা শৃঙ্খলা বজায় রাখা, একটা ভারসাম্য রক্ষা করা। এটা নাকি এই জেঙ্গি করে থাকে, এটা ওই জায়গার লোকদের বিশ্বাস। ওই দেশের বা ওই অঞ্চলের লোকদের বিশ্বাস হচ্ছে এই বন হচ্ছে তাদের মা, আর জেঙ্গি হচ্ছে রক্ষক। যখন কোনো বাঁকা শিকারী, মধু সংগ্রাহক এরা কোনো বড় মৌচাক খুঁজে পায়, তখন তারা সরাসরি চাক ভাঙে না। চাক ভাঙার আগে তারা কিছু রিচুয়াল করে এই জেঙ্গির উদ্দেশ্যে। তার নরম গলায় বলে, হে জেঙ্গি, আমরা শুধু মধুই চাই, মৌমাছির প্রাণ নয়। আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো এই বনের যাতে কোনো ক্ষতি না হয়, কারণ এই বনের বিভিন্ন জিনিস দিয়েই আমরা নিজেদের জীবিকা নির্বাহ করি, বেঁচে থাকি। তাই এই বনকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও। এরপর নাকি তারা ধোঁয়া জ্বালিয়ে বাতাসে ছড়িয়ে দেয়, এতে মৌমাছি দূরে চলে গেলে তারা মনে করে জেঙ্গি অনুমতি দিয়েছে। আর যদি মৌমাছি চাক ছেড়ে না যায় তাহলে তারা বুঝে নেয় জেঙ্গি অনুমতি দেয়নি। তারা বিশ্বাস করে এই যে ধোঁয়া জেঙ্গির কাছে সিগন্যাল হিসাবে যায়, তখন জেঙ্গি মৌমাছিদের একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যায়। তারপর তারা নির্দিষ্ট এলাকা থেকে মধু সংগ্রহ করে। মধু নিয়ে যাওয়ার সময় একটু মধুমাখি রেখে যায় গাছের গোড়ায় বা পাথরের উপরে, যেন বনের রক্ষক জেঙ্গি তার অংশ নিতে পারে। এটা তাদের বিশ্বাস। যদি কেউ এই অনুমতি না নেয়, অর্থাৎ নির্দিষ্ট রিচুয়াল না করে যদি মৌচাক ভেঙে ফেলে, তাহলে এই জেঙ্গি বা বনের রক্ষক এই জিন নাকি রেগে যায়। এতে দেখা যায় যে অনেকেই গাছ থেকে পড়ে আহত হয়েছে, মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছে। তারপর দেখা গিয়েছে যে দিনের বেলাতেই জঙ্গলে পথ হারিয়ে গিয়েছে। এরা কিন্তু সহজে জঙ্গলে পথ হারায় না, তবুও জঙ্গলে পথ হারিয়ে গিয়েছে। আর অনুমতি নেওয়া মানে হচ্ছে বনের অদৃশ্য রক্ষক এই জিনকে শ্রদ্ধা জানানো, যাতে করে মানুষ বন থেকে কিছু নিতে পারে, বনের কোনো ক্ষতি না করেই।
এটা ওখানকার লোকদের বিশ্বাস। আর অনেক সময় নাকি তারা দেখে যে ধোঁয়া দেবার পরও মৌমাছি সরে যাচ্ছে না, আবার ধোঁয়া জ্বালানোর সাথে সাথেই মৌমাছি অনেক দূরে সরে যাচ্ছে, একটা মৌমাছি সেখানে নাই, একটা কামড়ও তারা দিতে আসে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো এই কারণেই মূলত তাদের এই বিশ্বাসটা অনেকটা সুদৃঢ় হয়েছে। তো এখন আসি মূল ঘটনায়। এই যে মেকোবা যেই গ্রামটা, এটা নাকি নতুন নামকরণ করা হয়েছে। এর পূর্বের নাম বা যেটা আগে ছিল এটা ওই আরদি ভাই বলতে পারেননি। গ্রামের বাঁকা জনগোষ্ঠীর মাঝে যারা মধু সংগ্রহ করে তাদের কয়েকটি দল ছিল। প্রতিটা দলেই অভিজ্ঞ বয়স্ক লোক ছিল, আর তার আন্ডারে যুবক কিশোর এরা তো ছিলই। তারা সবগুলো দল প্রায় সময়ই একই সময় মধু সংগ্রহ করতে যেত। খুব ভোরে জঙ্গলে যেত, সারাদিন মধু সংগ্রহ করে সেটা আবার পরের দিন বিক্রি করতো। সন্ধ্যার আগেই তারা জঙ্গল থেকে বের হয়ে আসতো, কারণ সন্ধ্যার পরে তো জঙ্গলে পথ হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়া রাতের বেলা জঙ্গলে কেউ বিরক্ত করে না, ওই সময় জঙ্গলে থাকা নিষেধ। তো এমনই তাদের দলে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে লোমে। তার কাজ ছিল গাছে উঠে মধুর চাক নামিয়ে নিয়ে আসা। মধু যখন চাকে থাকে তখন তার একটা ঝুড়ি নিয়ে ওঠে, ওই ঝুড়ির সাথে দড়ি বাঁধা থাকে। ওই চাকটা কাটার পর ওই ঝুড়ির মধ্যে ওই চাকটা রাখার পর আস্তে আস্তে ওই ঝুড়িটা নিচে নামিয়ে দিতে হয়। তো এই কাজটাই এই লোমে নামক ছেলেটা করতো। একদিন তারা মধু সংগ্রহ করার জন্য গহীন জঙ্গলে যায়। অন্য দিনের তুলনায় একটু ভেতরেই যায়। তারা অনেক মধু দেখতে পায়। তারা তাদের সব কাজ সম্পন্ন করার পর মধু সংগ্রহ করা শুরু করে, অর্থাৎ তারা যে রিচুয়ালটা করে এটা করার পর মধু সংগ্রহ করতে শুরু করেছে। তখন লোমে দেখতে পায় একটা বেশ বড় গাছে অনেক মৌচাক রয়েছে, আর এগুলো অনেক বড় বড় মৌচাক। এক একটা মৌচাকে নাকি প্রায় 30 থেকে 40 কেজি মধু রয়েছে বলে তারা বুঝতে পেরেছে আর কি। তখন এই লোমে তাদের দলনেতাকে বলে, আচ্ছা আমরা এই গাছ থেকে কেন মধু সংগ্রহ করছি না? অতি কম সময় বেশি মধু সংগ্রহ করতে পারবো, আর এগুলো বিক্রি করেও তো বেশি টাকা পয়সা অর্জন করতে পারবো। তখন নাকি তাদের দলনেতা বলে, এই বেটা চুপ থাক, এই কথার একবার মুখে আনবি না। এই অংশে কোনো মধু কাটার জন্য আমরা আজকে পূজা অর্চনা করি নাই, জিঙ্গির কাছ থেকে অনুমতি নেই, সুতরাং এটা করা যাবে না। এটা করলে অন্য দিন করতে হবে, কিন্তু সেটা খুব কাছাকাছি সময় করা যাবে বা কয়েকদিনের মধ্যে করা যাবে এটা মনে হচ্ছে না। এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মেনে তারপর করতে হবে। তোরা ছোট, তোরা এগুলো বুঝবি না, আস্তে আস্তে আমাদের সাথে থাক, কাজ শেখ, এইসব নিয়মকানুন সম্পর্কে জানতে পারবি। এদিকে এই লোমের ছেলেটা কথা শুনে বলে, না এটা কেমন কথা হইলো? এই গাছ থেকে আমরা মধু নামানোর সাথে সাথে তো একসাথে অনেক মধু পাবো, টাকা পয়সা মানে ভালোই উপার্জিত হবে। অন্য দল এসে তো এখান থেকে মধু কেটে নেবে, তখন কি হবে? পরে এসে যদি এখানে না পাওয়া যায়, এখান থেকে কাটা কিন্তু দরকার। তখন এই যে দলনেতা যিনি খুব বিরক্ত হন, বিরক্ত ঠাস করে একটা চর বসিয়ে দেন এই লোমের গালেতে। সে চরকে চুপচাপ বসে থাকে। দলনেতার উপরে কিন্তু আর কথা বলা যাবে না, যেহেতু উনি খুব রেগে গেছেন, জঙ্গলের কিছু নিয়মকানুন তো আছে। তো সে চুপ করে বসে থাকে। কিন্তু চুপ করে বসে থাকলে এই লোমের মনের মধ্যে কিন্তু অন্য একটা মতলব ঘোরাফেরা করতেছিল। তারা যখন ওখানকার যে কাজগুলো, দলনেতা যেই যে জায়গা থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে বসে, এগুলো শেষ করার পর সবাই বাড়িতে চলে আসে। এরপর তারা যেটা করেন, বাড়িতে আসার পর তারা বিশ্রাম নেন, তারা আশেপাশে একটু নিজেরা গল্পগুজব করেন। বাড়ির যারা নারী সদস্যরা থাকে, এই যে চাকগুলো থেকে তারা মধু সংগ্রহ করে, অর্থাৎ এগুলো চিপে মধুগুলো আবার বের করে, তারপর এগুলো ছেঁকে নির্দিষ্ট পাত্রে রেখে দেয়। এরপর সেগুলো পরের দিন আবার মহিলারা বাজারে বিক্রি করতে যায়, পুরুষরা আবার মধু সংগ্রহের জন্য বেরিয়ে যায়। এভাবেই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে বা দৈনন্দিন কাজকর্ম যেগুলো সেগুলো সম্পন্ন করে আর কি। তো মহিলাদের সাথে তো তাদের এইভাবেই কাজগুলো হয়ে থাকে। এদিকে হয় কি, এই যে লোমে তার বয়সী বন্ধুদেরকে নিয়ে একটা ছোট্ট দল গঠন করে। তারা পরিকল্পনা করে এই বড় চাকগুলো থেকে মধু সংগ্রহ করে তারা বিক্রি করবে, কিন্তু কাউকে তারা জানাবে না। তারা 10 জনের একটা দল গঠন করে। কয়েকদিন পর এক রাতে লোমে এবং তার বন্ধুরা পরিকল্পনা করে যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, খুব ভোরবেলা উঠতে হবে, সবাই জেগে ওঠার আগেই ওই জায়গায় চলে যেতে হবে। তো সেটাই করে। তারা যতই ভোরে উঠুক না কেন, ওই জায়গায় পৌঁছাতে প্রায় কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। তারা সেখানে যাবার পর লোমে সহ আরো 2 জন মধু সংগ্রহ করার জন্য গাছে ওঠে। এই মধুর চাক ছিল গাছের সবচেয়ে উপরের ডালগুলোতে। প্রতিটা চাকে কমপক্ষে প্রায় 30 থেকে 40 কেজির মতো মধু রয়েছে। তারা যখন মধু সংগ্রহ করে, রশি এবং ঝুড়ির মাধ্যমে চাকগুলো কেটে নিচে দিচ্ছিল, তখন তারা লক্ষ্য করে আরো উপরে 2টি ডালে একসাথে একটা চাক চলে আসে, মানে 2টা ডাল মিলিয়ে একটা চাক, এইভাবে আর কি। এটি অনেক বড় এবং সেখানে একটাও মৌমাছি নেই। অবাক করা বিষয়, প্রত্যেকটা চাকেই মৌমাছি রয়েছে, কিন্তু সেখানে কোনো মৌমাছি নেই। ওই লোমে বলে যে এই চাকে তো অনেক মধু দেখা যাচ্ছে, কিন্তু একটাও মৌমাছি নেই, মৌমাছি মনে হয় অন্য কোথাও উড়ে গেছে, সুতরাং এটা তো নিতেই হবে। অন্য একটা ছেলে বলে যে আচ্ছা, এত উপরে যাওয়াটা কি ঠিক হবে? এত বড় চাক ভাঙাটা কি উচিত হবে? এখানে মৌমাছি নাই, বিষয়টা তো আমাকে ভাবাচ্ছে, এটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। লোমে কিন্তু নাছরবান্দা, সে বলে না, এটা সংগ্রহ করতেই হবে। তখন এই লোমের সাথে থাকা সে একজনকে বলে যে এই যা, তুই পরে যা, আমি চাক ধরবো,
তুই উপর থেকে কেটে দিবি, আর আরেকজন ঝুড়ি দিয়ে নিচে নামাবি। তো লোমের কথা মতো একটা ছেলে গাছের উপরের অংশে উঠতে গেলে তখন সে দেখে ওই মধুর চাকের উপরের দিকে একটা বেশ বড় আকৃতির সাদা সাপ বসে আছে, আর সে ওই চাক থেকে মধু খাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, সাপ আবার মধু খায় নাকি, এটা কেমন কথা, সাপ তো মধু খায় না। এটা দেখার পর সে লোমকে বলে, এই উপরে যাওয়া যাবে না রে, এখানে একটা বড় সাপ বসে আছে মধু খাচ্ছে। তখন বলে, এই তুই নাম, আমি যাচ্ছি উপরের দিকে। তখন ওই ছেলেটা নিচের দিকে নেমে আসে, লোমে উপরের দিকে যায়। যাবার পর লোমে দেখে যে সত্যি তাই, উপরে একটা সাপ বসে আছে, এই সাপটা একদম সাদা ধবধবে, যে মধু খাচ্ছে। তখন করে কি, একটা শুকনো ডাল যেটা ওই গাছেই ছিল এক হাত দিয়ে ভেঙেছে, ভেঙে ওই শুকনো ডাল দিয়ে ওই সাপটাকে তাড়িয়ে দিতে চায়। সাপটি তাদের দিকে তাকায়, মনে হচ্ছে সাপটি তাদের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছে, হঠাৎ করে মানুষ তাকে দেখে ফেলেছে, সে বেশ ভয় পেয়ে যায়। কি করবে, ওখান থেকে সে নড়াচড়াও করতে পারছে না, এমন একটা অবস্থা। আর এই যে লোমের সাথে থাকা যে ছেলেটি প্রথম সাপটি দেখেছিল, সে বলে যে লোমে, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত, সাপটা সম্পূর্ণ ভিন্ন আর দুধের মতো সাদা, এমন সাপটা আগে কখনো দেখি নাই, আর সাপ তো মধু খায় না, এ মধু খাচ্ছে, আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আর আমাদের দলন্তের কাছ থেকে আমরা বলতে শুনেছি দুপুরে গাছে জিন ঘুরে বেড়ায়। তখন নাকি লোমে বলে ওঠে, এই বেটা কি বলিস, এতদিন আমার মধু সংগ্রহ করছিস, আজ পর্যন্ত কেউ কখনো জিন দেখছিস? সব ভুয়া কথা। আমরা যাতে বেশি পরিমাণে মধু সংগ্রহ করতে না পারি, এই জন্যই সমস্ত কথাগুলো আমাদেরকে শোনানো হয়। এগুলো মুরব্বীদের মন ভোলানো কথা আর কি, মানে ছেলে ভোলানো কথা, আমাদেরকে ভোলানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে। আমরা যখন বড় হবো, আমরাও ছোটদেরকে ভোলানোর জন্য এই ধরনের কথাবার্তা বলবো। সুতরাং এসব বিষয় মানা যাবে না। এই কথা বলার পর ওই লাঠিটা, যেটা ওই যে একটা শুকনো ডাল, এটা দিয়েই কিন্তু এই লোমে সাপটিকে আঘাত করে। কিন্তু আঘাত করার পরও সাপটা নিজের জায়গা থেকে নড়াচড়া করছিল না, বা কোনো কারণে নড়াচড়া করতে পারছিল না। তবে সে যখন দ্বিতীয়বারের মতো আঘাত করে, তখন সাপটি লেজ নাড়ায়। লেজ নাড়ানোর কারণে এরা বুঝতে পারে যে সাপটি এবার মনে হচ্ছে রেগে যাচ্ছে। এদিকে সাপটি কিন্তু খুব বেশি নড়াচড়াও করছে না। এই কারণে নড়াচড়া করছে না, হয়তো নড়াচড়া করলে ওই ডাল থেকে সে পড়ে যেতে পারে নিচে, এটা বুঝতে পেরেছে। আবার সে সেখান থেকে অন্য জায়গায় সরেও যাচ্ছে না। সে যেহেতু নিজেকে আসলে ওখান থেকে সরাতে পারছে না, নড়াতে পারছে না, তখন লোমে চিন্তা করলো এই একটা সুযোগ। তারা যখন গাছে ওঠে, ওই যে চাক কাটার জন্য তো ধারালো একটা কাঁচির মতো থাকে, এই কাঁচিটা কিন্তু খুবই ধারালো হয়। ওইটা দিয়ে, এই লম্বা কাঁচি তো দূর থেকেই আঘাত করা যায়, এই লম্বা কাঁচিটা দিয়ে মারে এক কোপ ওই সাপটার কোমর বরাবর, অর্থাৎ তার বডির ঠিক মাঝ বরাবর। এক কোপে কিন্তু সাপটা দুই ভাগ হয়ে যায়। আর সাথে সাথে নাকি দূর থেকে মনে হলো কে যেন প্রচন্ড জোরে একটা চিৎকার করলো, প্রচন্ড জোরে, এমন তীক্ষ্ণ এক চিৎকার, এক চিৎকারে মনে হলো যে পুরো আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। সাথে সাথে জঙ্গলের মধ্যে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। আর ওই সময় ঘটা একটা ঘটনা, এই সাপটা যখন দুই ভাগ হয়ে গেল, তখন ওই সাপটার শরীর থেকে একদম কালো কুচকুচে রক্ত বের হলো। রক্তটা এমনভাবে ছিটতে শুরু করলো, এই রক্ত ছিটে কিন্তু এই লোমে এবং তার সাথে থাকা দুইজন, এরা দুইজনই কিন্তু, বা এই তিনজনই কিন্তু, তারা এই রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গিয়েছিল। এর মধ্যে তিনজন তো আসলে একই লেভেলে নাই গেছে, একদম নিচ দিকে কেউ আছে, নিচ দিকে বলতে যতটুকু উঠেছে এই তিনজনের মধ্যে সবার নিচের দিকে যে আছে, এরপর মিডিলে কেউ আছে, তারপর সবার উপরে। উপরে তো ওই সময় লোমে ছিল। ওই সময় যেটা হয় সেটা হচ্ছে যে নিচে থাকা ছেলেটা কোনো কারণ ছাড়াই এক চিৎকার দিয়ে নিচে পড়ে যায়, মনে হলো কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ও নিচে পড়ে গেল। ওইদিকে এই যে 10 জনের যে দল, এই 10 জনের দলের মধ্যে কিন্তু 3 জনই শুধু এখানে আসছিল, 7 জন অন্য সাইডে গিয়েছে। তারা কিন্তু এসব কিছুই বুঝতে পারছে না। এদিকে লোমে এবং তার সাথে থাকা অন্য ছেলেটা, তারা বুঝতে পারলো যে মনে হচ্ছে চারদিকে গরম বাতাস বের হচ্ছে। সাধারণত জঙ্গলের ভেতরে এরকম গরম বাতাস হয় না। তখন এই লোমে এবং তার সাথে থাকা যে ছেলেটা, তারা অনায়াসেই গাছ থেকে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই নিচে নেমে আসলো। নেমে এসে দেখে যে ওই ছেলেটা নিচে পড়ে আছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। ওই গাছটা উঁচু ছিল এটা সত্য, কিন্তু যেই ছেলেটা বেশ নিচের দিকে ছিল, সে যে মাটি থেকে খুব বেশি উপরে ছিল তা কিন্তু না। সে তো নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পর সে আর কথা বলতে পারছে না। সে আ করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে লোমে এবং তার সাথে থাকা ছেলেটা, তারা যখন ওই ছেলেটাকে ধরলো, মানে শরীরটা ধরেছে, ধরার পর বুঝতে পারলো এর শরীরে সব হাড়গোড় ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই ছেলেটা কিন্তু তাদের দলে ছিল। এই ছেলেটা হঠাৎ করে নিচে পড়ে গেল। এ নিচে কেন পড়েছে এটা তারা বুঝতে পেরেছে। এখন এই ছেলেটাকে নিয়ে কি করবে? তাদের যেই মৌমাছির চাক রাখার যে ঝুড়িটা, এই ঝুড়িটা কিন্তু অনেক বড় থাকে, যেহেতু অনেক মধু তারা সংগ্রহ করে, অনেক ভারী কোনো জিনিসও নিতে পারে এখানে। ওই ছেলেটাকে ওই ঝুড়ির মধ্যে বসানো হলো। এরপর এই লোমে এবং তার সাথে থাকা যে ছেলেটা আছে, এরা দুজন মিলে এই ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলো। তারা যখন জঙ্গলের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, তখন এমন মনে হচ্ছিল যে প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের কারণে তাদের বাইরে যেতেও খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে তারা যখন বাইরে বেরিয়ে আসে, তখন দেখে তাদের সর্দার আরো কয়েকজন মানুষ নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। আর তাদের সর্দার এই লোমে
এবং তার সাথে থাকা অন্যদেরকে দেখে খুব ভয়ার্থভাবে বলে, এই তোরা কি করে এই জায়গায় আসলি, কখন আসছিস, নিশ্চয়ই তোরা এখানে এসে খুব গুরুতর কোনো অপরাধ করছিস। তখন লোমে বলে, আমরা অতিরিক্ত আয়ের জন্য মধু সংগ্রহ করতে আসছিলাম, আর আমরা গাছে ওঠার পর মধু সংগ্রহ করতে গিয়ে আমাদের সাথে থাকা ছেলেটা গাছের উপর থেকে নিচে পড়ে গেছে। তখন সর্দার বলে ওঠে, এরে লোমে, তুই কিন্তু আমার কাছে নিশ্চিত কিছু লুকাচ্ছিস, আকাশের দিকে তাকিয়ে দেখ আকাশের অবস্থা কি। তখন লোমে আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগেও মনে হয়েছিল আকাশে সূর্য, কোনো মেঘ নেই আশেপাশে। তখন লোমে বলে ওঠে, এমনিতেই তো মেঘ করতে পারে। কিন্তু সর্দার বলে ওঠে, না, এই মেঘ প্রাকৃতিক মেঘ না, প্রকৃতির নিয়মে এই মেঘ হয়নি। এটা তখনই হয় যখন জেঙ্গি রাগান্বিত হয়ে যায়, তোদের কারণে আমাদের সবার ক্ষতি হয়ে যাবে রে। ওই সময় যে ছেলেটা নিচে পড়েছিল সে কিছু একটা বলার চেষ্টা করছিল, কারণ তখন তার জ্ঞান ছিল, সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার ভেতর থেকে কথাই বাইরে বের হচ্ছিল না। সর্দার তখন চিৎকার দিয়ে বলে, একে জেঙ্গি নিচে ফেলে দিয়েছে, এর শরীরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই তোরা তাড়াতাড়ি একে বাড়িতে নিয়ে যা, আমি পরে এসে দেখি কি করা যায়। সর্দার ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার একটু আগেই তার চারপাশে আগুন জ্বালিয়ে অল্প কিছু সময় মন্ত্র পাঠ করতে শুরু করে। উনি আশা করেছিলেন ছেলেটার মধ্যে কোনো পরিবর্তন হবে, তবে বুঝতে পারেন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যা, দেখি পরবর্তীতে কি করা যায়, তোরা খুব সাবধানে থাকিস, আর এই জঙ্গলের ভিতরে কি কি ঘটেছে তা আমাকে সত্যি করে বল, আমি চেষ্টা করবো সমাধান করতে। এদিকে লোমে আর তার যে সঙ্গী সে বলে, না তো কিছুই হয় নাই, আমরা তো মধু সংগ্রহ করতে গেছিলাম, চাক কাটতে গেছি, এই ছেলেটা নিচে পড়ে গেছে, এই তো ঘটনা। ওদিকে সর্দার লোমেকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করে যে, সত্যি করে বল, এখনো সময় আছে, তোদের শরীরে যে কালো জিনিসটা দেখছি এটা কি রে? তখন লোমে বলে, ও কিছু না, ওটা কোনো গাছের কোনো একটা কালো ফল। বলে, এটা কোন ফল? এরকম ফল তো আমি দেখি নাই, তোর বয়স বেশি না আমার বয়স বেশি, আমি তো এখানে বহুদিন ধরেই মধু কাটি, তোরা কয়দিন ধরে আসিস আমাদের সাথে, সত্যি করে বল এটা কি? এটা শুকিয়ে গেছে, এটা কি? মনে তো হচ্ছে এটা তরল জাতীয় কোনো জিনিস শুকিয়ে এরকম হয়েছে, বলতো এটা কি? তখন লোমে বলে, আরে না, এটা কয়লার কালি। তখন কিন্তু সর্দার বুঝতে পারে লোমে সত্যি গুরুতর কোনো একটা তথ্য লুকাচ্ছে। এদিকে এটা নিয়ে আর কথা বাড়ালেন না সর্দার, তারা বাসায় চলে যায়। পরের দিন খুব ভোরবেলা লোমে এবং তার যে ওই যে 10 জনের একটা গ্রুপ তৈরি করছিল, এদের মধ্যে থেকে 7 জনকে নিয়ে আসে, 7টা ছেলে, আর তাদের পরিবারের যারা সদস্যরা ছিল আর কি, তারা দ্রুত সর্দারের বাড়িতে আসে। সর্দার তলব করেছিল, সর্দার খোঁজ খবর নিয়েছিল এই লোমে কয়জনকে নিয়ে দল গঠন করছে। তো তারা এসে দেখে সর্দারের বাড়িতে সব সদস্যরা সর্দারের চারপাশে বসে আছে, আর সর্দার শরীর রক্তাক্ত। সর্দার রক্তাক্ত, সর্দারকে কে আঘাত করলো, কে মারলো? এদিকে লোমে যখন তার আত্মীয় স্বজন তার দলবল নিয়ে ওখানে আসে, ওই সর্দার আত্মীয় স্বজন তো লোমেকে উদ্দেশ্য করে গালিগালা শুরু করে দেয় আর বলে, তোর কারণে আজকে এই অবস্থা। ওই সময় আবার সর্দার লোমেকে কাছে ডাকে আর জিজ্ঞেস করে, এখনো সময় আছে লোমে, সত্যি করে বল গতকাল তোরা কি কি করছিলি, কারণ একটা ভয়ঙ্কর ঘটনা আমি প্রত্যক্ষ করছি। গত রাতে আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি, ঘরের বাতি নেভানোর সাথে সাথে হঠাৎ ঘরের মধ্যে একটা মৃদু আলো জ্বলে ওঠে, এটাতে কিসের আলো আমি বুঝতে পারিনি। ওই সময় ভয়ঙ্কর কয়েকটা অবয়ব আমার কাছে আসে, তাদের কোনো পা ছিল না, তবে মাথা ছিল, তাদের মাথায় কোনো চোখ মুখ ছিল না, তাদের চোখ মুখ ছিল তাদের বুকের উপরে। এরা এসে প্রথমে আমাকে জিজ্ঞেস করে, এতদিন যাবত তোরা জঙ্গলে কাঠ, মধু এই সমস্ত জিনিস সংগ্রহ করিস, আমরা কি কখনো তোদের কোনো ক্ষতি করেছি? সেভাবে তোদের জন্য আমরা আমাদের বাসস্থান ছেড়ে দিই, তোদের কোনো ক্ষতি করি নাই, তাহলে তোরা কেন আমাদের এত বড় ক্ষতি করলি? এই কথা বলেই একটা কালো অবয়ব আমাকে বেধড়ক পেটাতে শুরু করে আর বলে, তোদের সবাইকে ভুগতে হবে। এই বলেই আমাকে উপরে তুলে ঘরের দেয়ালে ছুঁড়ে মারে। ঘরের দেয়াল মাটির দেয়াল ছিল, এই মাটির দেয়াল ভেঙে গিয়ে আমি বাইরে পড়ছি, এই দেখ আমার কি অবস্থা, আমার একটা হাত ভেঙে গেছে। এই কথা শোনার পর লোমে বুঝতে পারে আর কিছু লুকানো যাবে না, সর্দারের সাথে যেটা ঘটনা ঘটছে, এখন আর কিছু লুকানো মানে হচ্ছে বড় বিপদ ডেকে নিয়ে আসা। তখন লোমে জঙ্গলের সব ঘটনা খুলে বলে, ওই যে সাপের বিষয়টা সব কিছু খুলে বলে আর কি। তখন ওখানে থাকা এক তান্ত্রিক বলে ওঠে, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ সাপ ছিল না, এটা কোনো জিনের সন্তান ছিল, এই জন্যই তারা রাগান্বিত হয়ে এই কর্মকাণ্ড করতেছে। এর মধ্যেই হঠাৎ 2-3 জন দৌড়ে এসে সর্দারকে বলে, তো সর্দার একটা দল জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য, কিন্তু কাঠ কাটার এক পর্যায়ে হঠাৎ কোথা থেকে অদৃশ্য কিছু একটা তাদের উপর আক্রমণ করে, একজনকে সেখানেই মেরে ফেলেছে, আর 2 জনের অবস্থা খুবই খারাপ, তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে তোমার কাছে বলতে আসলাম। তখন এই কথা শুনে সর্দার সেখানে উপস্থিত থাকা কয়েকজন তান্ত্রিককে ডেকে বলতে থাকে, আপনারা আপনাদের মতো করে এর খোঁজ খবর নেন, সমস্যা কি আর সমাধানটাই বাকি। সমস্যা তো বুঝতে পারছি, কিন্তু এত গুরুতর সমস্যা কেন হচ্ছে, অপরাধ এরা করছে, অন্যদেরকে কেন আঘাত করছে, এটা তো আবার বুঝতে পারতেছি না। তখন কয়েকজন তান্ত্রিক তারা নিজেদের মতো করে তাদের তন্ত্রমন্ত্র শুরু করে, কিন্তু কোনো কাজ করতে পারছিল না। রাতে 2-3 জন তান্ত্রিক যখন তাদের নিজেদের মতো করে রিচুয়াল করে, তখন হঠাৎ কোনো একটা অদৃশ্য কিছু তাদের উপর হামলে পড়ে,
হামলে পড়ে চড় থাপ্পড় দিতে শুরু করে আর তাদেরকে সতর্ক করে বলে, যদি বাঁচতে চাস আর গ্রামবাসীর ভালো চাস তাহলে চুপ করে বসে থাক, আর আপাতত কেউই জঙ্গলে যাবি না। এই বলে এদেরকে নাকি বেধড়ক মারতে মারতে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালবেলা গ্রামের কিছু মানুষ তাদেরকে জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞান অবস্থায় পায়। তারা তো বাসায় বসে রিচুয়াল করছিল না, বিভিন্ন জায়গায় জঙ্গলে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে করছিল আর কি। তাদের যখন জ্ঞান ফেরত আসে তখন গ্রামের মানুষকে সবকিছু খুলে বলে। প্রত্যেকের বক্তব্য এক, যদিও বা তারা আলাদা আলাদাভাবে বসেছিল আর কি। তখন গ্রামবাসী সর্দারের কাছে যায় আর বলে, তারা যদি এভাবে বসে থাকে তাহলে তো তাদেরকে না খেয়ে মরতে হবে, কারণ তাদের উপার্জনের একমাত্র মাধ্যমই হচ্ছে এই জঙ্গলটা। জঙ্গল ছাড়া তাদের উপার্জনের আর কোনো পথ নাই, তারা এই কাজ করেই খায়। তখন সবাই খেয়াল করে সবার কোনো না কোনো ক্ষতি হলেও এই লোমের কোনো ক্ষতি হয় নাই, অথচ এই লোমেই সেদিন সাপটিকে হত্যা করেছিল। আর বাকিদের সবার অবস্থায় খুব খারাপ ছিল। সবাই লোমেকে জিজ্ঞেস করলে সে বলে সে প্রতি রাতেই নাকি কিছু ভয়ঙ্কর অবয়বকে দেখে, যারা কান্না করতে করতে স্বপ্নের মধ্যে আসে, তাকে ভয় দেখায়, কিন্তু তার গায়ে হাত দেয় না, শুধু একটাই কথা বলে, তুইও এই একই কষ্ট ভোগ করবি। তারপরে নাকি তারা চলে যায়। এদিকে খবর নিয়ে দেখা যায় প্রায় প্রতি রাতেই এই অবয়বগুলো তাদের কাছে আসে, যারা সেদিন লোমের সাথে গিয়েছিল, আর তাদের ভয়ঙ্করভাবে মারধর করে, তাদের শরীরের প্রতিটি অংশ ভেঙে রেখে চলে যায়। এমন একটা অবস্থা। এর মধ্যে ওই 10 জনের মধ্যে সবাই তার ছিল না ওখানে, কেউ কেউ আশেপাশে ছিল আর কি, এদেরও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। হাত পা একদম ভেঙে দিয়েছে, কেউ কেউ বেঁচে গিয়েছে, একদম পঙ্গু অবস্থায় রয়েছে। এই বেঁচে থাকার থেকে মরে যাওয়াই হয়তো বা ভালো ছিল। একই গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক এগিয়ে আসেন আর লোমেকে সামনে নিয়ে এক রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকার করে এক বিশাল ঝড় মনে হচ্ছে এগিয়ে আসছে। এমন মনে হচ্ছিল জঙ্গলের সব গাছপালা উঠে চলে আসছে। তখন কিছু ভয়ঙ্কর আকৃতির সাপ তাদের সামনে চলে আসে। এটা দেখে অনেকেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তান্ত্রিক তখন জিজ্ঞেস করে যে এই সমস্ত ক্ষতি এরা কেন করছে। তখন এই সাপ যেগুলো আসে এরা কিন্তু মানুষের মতো কথা বলতে থাকে। তখন এই সাপগুলোর মধ্যে একটা সাদা কালো রং মিশ্রিত সাপ মানুষের মতো কথা বলতে শুরু করে। তার মাথায় নাকি একটা উজ্জ্বল মণি ছিল, এই মণিটা ছিল লাল এবং সবুজের মিশ্রণ। তখন সেই সাপটি বলে, আমার ছোট ছেলে যার বয়স তোদের সন্তানদের দিকে যদি তাকানো যায় 3 বছরের বাচ্চা যেরকম হয় ওই রকম, সে মধু খেতে খুব পছন্দ করে। একদিন সে মধু খেতে চাইলে আমরা তাকে মধু এনে দেই, কিন্তু সে সরাসরি চাক থেকে মধু খেতে চায়। তখন আমরা তাকে জঙ্গলের উঁচু একটা গাছের সবচাইতে উপরের ডালে যে মৌচাকটা আছে ওই মৌচাকের কাছে যাই, আর সেখান থেকে মৌমাছিদেরকে কিছু সময়ের জন্য দূরে সরে যেতে বলি। ওরা আমাদের তো সিগন্যাল বুঝতে পারে, ওরা সরে চলে যায়। এরপর মধু খেতে দেই, ওই সময় এরা ওখানে চলে আসে। আর সব সময় এই জঙ্গলে যারা মধু কাটতে আসে তারা কিন্তু একটা নির্দিষ্ট পূজা করে মধু কাটা শুরু করে। যেহেতু কেউ ওই সময় কোনো আনুষ্ঠানিকতা করেনি, তাই আমরা নিশ্চিত ছিলাম যে কেউ মধু সংগ্রহ করার জন্য এখানে আসবে না। আজ পর্যন্ত কেউ তো এরকম করেও নাই, কিন্তু এরাই এই কাজটা করছে। ওই সময় আমরা বাচ্চাটাকে রেখে একটু দূরে চলে গেছি অন্য একটা কাজে। হঠাৎ আমার ছেলের মৃত্যুর খবরটা শুনতে পাই, দূর থেকেই আমরা চিৎকার দেই। এসে দেখি এরা আমার ছেলেকে হত্যা করেছে। তখন তান্ত্রিক বলে এরা তো জেনে শুনে হত্যা করেনি। তখন নাকি ওই জিনটা বলে এদের বোঝা উচিত ছিল এই ধরনের সাপ নতুন, আর ওদের সাথে একটা ছেলে তো বলেছিল এটা স্বাভাবিক কোনো সাপ না, তারপরও এরা তাকে হত্যা করেছে। তান্ত্রিক জিজ্ঞেস করে, হত্যা করেছে তো লোমে, কিন্তু অন্যদের উপর কেন অত্যাচার করা হচ্ছে, অন্যদেরকে কেন মেরে ফেলা হচ্ছে? সাপটি বলে, প্রথমত সেদিন লোমের সাথে যারা ছিল তারা সবাই অপরাধী, আর সর্দার হিসাবে সেটা দায় এড়াতে পারে না, এই জন্য এর সকল দায়ভার সর্দারকে নিতে হবে। আমি সর্দারকে নিষেধ করেছিলাম কেউ যেন জঙ্গলে না যায়, তারপরে এরা জঙ্গলে গিয়েছে। সেখানে আমার অনুগত জিনেরা ছিল, তারাই মূলত এদের উপর আক্রমণ করেছে। আর লোমেকে আমি কোনো ক্ষতি করব না, তবে সময় মতো লোমে তার শাস্তি ভোগ করবে। যে কষ্ট আমরা পেয়েছি সে কষ্ট ওকে ভোগ করতে হবে। তান্ত্রিক যখন তাদের অনেক অনুরোধ করতে শুরু করে, এই মানুষগুলো যদি জঙ্গলে না যায় তাহলে না খেয়ে মারা যাবে, এভাবে অনুরোধ করতে শুরু করে। আরও বলে এরা ভুল করেছে, মাফ করে দেন, এরা তো আমাদের মতো বয়স্ক না, বয়স্করা তো কেউ এই কাজ করেনি, এরা তো অল্প বয়স্ক। অনেক আকুতি মিনতি করার পর এক পর্যায়ে সাপটি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তাদের আর কোনো ক্ষতি করব না, তারা তাদের কাজ করুক, তবে এরা জঙ্গলের উত্তর দিক ছাড়া বাকি 3 দিকে কাজ করতে পারবে। যদি কেউ ভুল করে উত্তর দিকে যায় তাহলে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, এটা বলে দিয়ে গেলাম। তখন তান্ত্রিক তার কথা মেনে নেন। তান্ত্রিক বলেন লোমকে মাফ করে দেন। তখন নাকি সাপটি বলে ওঠে, তুমি বৃদ্ধ মানুষ, এই জন্য তোমার ডাকে সাড়া দিয়ে কিন্তু আসছি, শুধু তোমার সম্মানে তোমার কথা মেনে নিছি। সেদিন যারা মধু সংগ্রহ করতে গিয়েছিল তারা বাদে যাদের উপর আক্রমণ করা হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সবাইকে আমরা যথাসম্ভব সুস্থ করে দেব। আর লোমের কোনো ক্ষতি করি নাই, তার কোনো ক্ষতি করবো না সরাসরি, কিন্তু সে তার শাস্তি ভোগ করবেই। এই বলেই নাকি তারা অদৃশ্য হয়ে যায়। তখন তান্ত্রিক সবাইকে সবকিছু বুঝিয়ে দেন আর লোমকে বলেন সাবধানে থাকার জন্য।
কিছুদিনের মধ্যে সবাই মোটামুটি সুস্থ হয়ে যায়। অবাক করা বিষয় হলো, যাদের হাড় গোড় ভেঙে গিয়েছিল তারা কাকতালীয়ভাবে নাকি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে প্রথম যে ছেলেটি গাছ থেকে পড়ে গিয়েছিল সেই ছেলেটা আর সুস্থ হয়নি। সে প্রায় 2 বছর ধুকে ধুকে বেঁচেছিল। সে মাঝে মাঝে তার মাকে বলতো তাকে মেরে ফেলতে, কারণ সে কথা বলার শক্তি একটা সময় ফিরে পেয়েছিল। সে কথা বলা আর মাথা নাড়ানো ছাড়া কিছুই করতে পারতো না। আর বাকিদের কিছু কিছু সমস্যা রয়ে যায়, ওই দলে যারা ছিল, যারা ওই সময় কাছে নিচে ছিল না কিন্তু অন্য সাইডে ছিল, তাদের কিছু কিছু সমস্যা রয়ে যায় আর কি। এই ছেলেটা 2 বছর পর মারা যায়। সে খুব কষ্ট পেত, এই জন্য তার মাকে বলতো কুড়ুল দিয়ে একটা কোপ দিয়ে তাকে যেন মেরে ফেলে তার মা। আর কষ্ট সে সহ্য করতে পারতেছে না। এদিকে লোমে কিন্তু একদম সুস্থ স্বাভাবিক, সে বাস্তবে ভয়ও পাচ্ছে না, এমনি স্বপ্নের মধ্যে কিছু দেখেছিল। আর এই যে সাপের সাথে যখন মিউচুয়াল হয়ে গেল তখন কিন্তু সে স্বপ্নও আর দেখে না। এই ঘটনার পর প্রায় 5 বছর কেটে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। 5 বছর পর লোমে বিয়ে করে। বিয়ের প্রথম রাত থেকে তার স্ত্রীর সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। বিয়ের ঠিক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লোমের স্ত্রী বলতে থাকে যে সে নাকি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। স্বপ্নে দেখে 2 থেকে 3 জন মানুষের মতো কিছু একটা আসছিল, তাদের চেহারা অস্বাভাবিক। তারা নাকি এসে এই লোমের স্ত্রীকে প্রথমে নাকি স্বাগতম জানায়। আর তারা বলে যে শোনো মেয়ে, তুমি নিজের খেয়াল রাখবা, কারণ তুমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলার পর নাকি লোমের স্ত্রীকে একটা সাদা কাপড় পরিয়ে দেয় এবং পরিয়ে দেওয়ার পর কিছু রিচুয়াল করে, অদ্ভুত এক ভাষায় রিচুয়াল করে, যেটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল না। আর ওই সময় নাকি লোমে দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল কিন্তু কাছে আসে নাই, এটা কিন্তু স্বপ্নের মধ্যে হচ্ছে। তো এই ঘটনাটা খুলে বলে সকালবেলায়, মানে বিয়ের যে রাতটা চলে গেল পরদিন সকালবেলায়। এরপরে এক রাতে লোমের স্ত্রী কান্না করতে করতে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। লোমে উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন লোমের স্ত্রী বলে যে সেই মানুষগুলো নাকি আজ আবার এসেছিল। এই মানুষগুলো নাকি এই লোমের স্ত্রীর পেট কেটে পেটের ভেতর থেকে কিছু একটা বের করে তারা খেতে শুরু করেছে। আর তারা বলতে চিন্তা করিস না, এটা ঠিক হয়ে যাবে। প্রতিনিয়তই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটতে থাকে লোমের স্ত্রীর সাথে। এক সন্ধ্যায় লোমের স্ত্রী বাড়ির পেছনে কোনো একটা কাজের জন্য যায়। তখন সে দেখে বাড়ির উত্তর পাশ থেকে কয়েকজন মহিলা তাকে ডাকছে। দেখতে তারা স্বাভাবিকই ছিল, অন্যান্য 8-10টা মহিলার মতোই। সে তাদের ডাকে সাড়া দিয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে উত্তর দিকে তো যাওয়া নিষেধ, কিন্তু সে কিন্তু নিজেকে আটকাতে পারছে না। একটা পর্যায়ে সে তাদের কাছে চলে যায় একটা অদৃশ্য শক্তির টানে। এদিকে এই যে সমস্ত মহিলারা তাকে ডাকছিল তারা নাকি লোমের স্ত্রীকে মাটিতে শুইয়ে দেয়। তখন নাকি এদের চেহারাও পরিবর্তন হয়ে যায়, খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। লোমের স্ত্রী দেখে এই অবয়বগুলো তার চারপাশে ঘুরে ঘুরে অজানা এক ভাষায় কিছু পড়ছে। তখন সে সেখানেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা তার জ্ঞান আসে। তখন সে দেখে তার পাশে লোমে আর লোমের মা বাবা বসে আছে। তখন লোমে বলে যে তুমি আসলে কোথায় গেছিলা, তুমি হঠাৎ করে ঘরের দরজায় এসে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলা। তখন লোমের স্ত্রী বলে ঘরের দরজায়, আমি তো জঙ্গলের উত্তর দিকে গেছিলাম, সেখানে এই ঘটনা ঘটছিল, পর তার কিছু মনে নাই। এদিকে লোমে বলে যে তার স্ত্রী নাকি ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারা দরজা খুলে দেখে লোমের স্ত্রী বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই হলো লোমে এবং তার মা বাবার বক্তব্য। আর লোমের স্ত্রীর বক্তব্য কিন্তু আলাদা। লোমের শ্বশুর সেও জানতে পারলো, অর্থাৎ লোমের স্ত্রীর বাবা আর কি, সব শুনে উনি চিন্তা করলেন যে বিষয়টা তো স্বাভাবিক না, অনেক বড় ধরনের একটা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে এরা। লোমের শ্বশুরের এক ভাই, ইনি ছিলেন তান্ত্রিক, তো তাকে নিয়ে আসা হয়। শেষে ঝাড়ফুঁক করে দেয় এবং সে বলে যে বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেছে, লোমের স্ত্রী এখন গর্ভবতী, এই জন্যই কিছু দুষ্টু জিন তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, এগুলো ঠিক হয়ে যাবে। ওই তান্ত্রিক তাকে কিছু পাথর দিয়ে যায়, তাদের বিশ্বাস অনুযায়ী এগুলো শরীরে ঝুলিয়ে রাখতে বলে। সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতে নিষেধ করে। এদিকে তাদের সময় ভালোই কাটছিল। লোমের স্ত্রী লক্ষ্য করে সে যদি কোনো আঘাতপ্রাপ্ত হতে চায়, যেমন হোঁচট খেয়ে পড়ে যাবে ভাবে, মনে হচ্ছে এমন সময় কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলে। রাতে ঘুমালে সে এখন স্বপ্নে দেখতে শুরু করে কয়েকজন নারী এসে তাকে খুব পুষ্টিকর ফলমূল খাবার এগুলো খাওয়ায়। আর সে ঘুম থেকে উঠে সে খাবারের স্বাদ মুখে বুঝতে পারে। এই ঘটনাগুলো সে প্রথমে কারোর সাথে শেয়ার না করলেও এক রাতে ঘুমানোর সময় লোমের সাথে শেয়ার করে। তখন লোমে বলে এখন সে গর্ভবতী হওয়ার কারণে তার অনেক কিছু খেতে মন চায়, এই জন্য হয়তো এরকম স্বপ্ন দেখে। আর তাছাড়া লোমে বলে যে সে তো কিছু জিনিস এনে দেয়, সব কিছু যে এনে দিতে পারে তা না, হয়তো যেগুলো এনে দিতে পারে না সেগুলোই সে হয়তো স্বপ্নের মধ্যে এগুলো দেখে। লোমে তো তার সামর্থ্য অনুযায়ী এনে দেয় আর কি। তো যাই হোক, লোমে যখন এই কথা বলে, এই কথার পরে লোমের স্ত্রী আর কিছু বলেনি। সে চিন্তা করে এগুলো মনে হয় আমার কল্পনাই। কিন্তু ঘুম থেকে উঠে এগুলো স্বাদ সে কিভাবে অনুভব করে। ওই রাতে তো লোমের স্ত্রী ঘুমিয়ে যায়। ওই রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে সে দেখে যে এই মহিলাগুলো এসেছে, তাদের হাতে অনেক খাবার, কিন্তু এই খাবারগুলো তারা লোমের স্ত্রীকে দিচ্ছে না। বলছে তোমাকে তো মানা করা হয়েছিল যে কাউকে এই বিষয়ে না বলার জন্য, তুমি কেন তোমার স্বামীকে বলেছো? তখন লোমের স্ত্রী তাদের কাছে মাফ চায় এবং বলে কাউকে সে আর কিছুই বলবে না। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, লোমের স্ত্রী সে কিন্তু আর নতুন করে কাউকে কিছু বলছে না।
এদিকে পরিবারের সদস্যরা এমন কোনো সমস্যা ফেস করছে না যাতে করে মনে হতে পারে যে লোমের স্ত্রীকে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। এমনকি এই বিষয়গুলো নিয়ে তারা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা যেহেতু করছে না, বাইরের কেউ জানতেও পারেনি, তাদের আত্মীয় স্বজনও জানতে পারেনি। লোমের স্ত্রী কিন্তু সেও এই যে মানা করা হয়েছে যেহেতু, সে নতুন করে যাই ঘটুক না কেন, স্বপ্নের মধ্যে যাই ঘটুক না কেন, সে কিছু বলে না। তো এইভাবে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে। একটা সময় লোমের স্ত্রী সে দুটি সন্তানের জন্ম দেয়, যমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, এমনিতে কোনো ধরনের গর্ভকালীন জটিলতাও যেরকম লোমের স্ত্রী ফেস করেনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও সন্তানদের মধ্যে কোনো রোগ বালাই ওভাবে দেখা যাচ্ছিল না, একদম স্বাভাবিক ছিল সবসময়। কিছুদিন পরে এক রাতে লোমে কোনো এক কাজে রাতে বাসায় আসেনি। লোমের স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ সে দেখে সেই মহিলাগুলো এসেছে, আর এই সন্তানদেরকে কোলে নিয়ে তারা দেখছে। তারা নিজেরা বলছে, মানে তাদের ভাষায়, ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, এটা হলো প্রথম মাস, এই বলে তারা চলে যায়। লোমের স্ত্রী মনে করেছিল যে তারা তাকে কিছু খাবার দিয়ে যাবে, কিন্তু না, কোনো খাবার কিন্তু দিল না। স্বপ্নের মধ্যে কিন্তু এই জিনিস এটা দেখলো। অন্যবার স্বপ্নের মধ্যে তাকে খাবার দিয়ে যেত, কিন্তু এবার খাবার দিল না, বাচ্চাদেরকে কোলে নিয়ে বলল এটা হলো প্রথম মাস। এরপর কিন্তু 3 বছর চলে যায়। এর মধ্যে লোমের স্ত্রী সেভাবে তেমন কোনো স্বপ্ন আর দেখেনি। লোমের আর একটা সন্তানের জন্ম হয়। তো যমজ সন্তানের মধ্যে একজন তো ছিল ছেলে সন্তান, একজন মেয়ে। তো পরে আর একটা সন্তান তো হয়েছে। তো লোমে আবার এই যে যমজ সন্তানের মধ্যে যে ছেলে সন্তান, এই ছেলেকে খুব আদর করত। এক রাতে ঘুমিয়ে আছে তারা, লোমের বড় মেয়ে চিৎকার করতে শুরু করে। যমজ সন্তানদের মধ্যে প্রথমে হয়েছিল কিন্তু মেয়ে, বড় মেয়ে চিৎকার করতে শুরু করে। তখন লোমের ঘুম ভেঙে গেলে লোমে দেখলো তার মেয়ে তার বুকের সাথে লেগে আছে, চোখ বন্ধ করে চিৎকার করছে, মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে। লোমে তার মেয়েকে কোলে নিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন তার মেয়ে বলে যে বাবা, অনেক বড় একটা সাপ আমাদের ঘরে এসেছে, সে হা করে আমাকে খেতে চায়। তখন লোমে বলে, হয়তো তুমি স্বপ্ন দেখেছো, তো স্বপ্ন দেখে ভয় পেয়েছো, এই কিছু না। কিন্তু এত কিছু যে হয়ে যাচ্ছে, লোমের স্ত্রী চোখ বড় করে শুয়ে আছে বিছানার উপরে, মনে হচ্ছে সে চোখ বড় বড় করে শুয়ে আছে, তার মুখটা হা করা। এই যে মেয়েটা কান্নাকাটি করলো, লোমে উঠে গেল, মেয়ের সাথে কথা বলছে, তার স্ত্রী কিন্তু নড়াচড়া করছে না, একদম নিশ্চুপ হয়ে শুয়ে আছে। লোমে তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো তার স্ত্রীর অবস্থা। সে তখন প্রথমে তাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলো। কয়েকবার ধাক্কা দিতেই লোমের স্ত্রী হঠাৎ করে খুব জোর একটা নিঃশ্বাস নেয়, চিৎকার করে ওঠে। মনে হচ্ছিল কেউ তার নাক মুখ চেপে ধরে রেখেছিল। সে তো মানে নিঃশ্বাস বারবার নিচ্ছে, মনে হচ্ছে অনেকক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল, সে হাঁপাচ্ছে সমানে। লোমে তখন তাকে শান্ত করে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন আসলে ওই সময় সে স্মরণ করতে পারছে না। এরপর সে কাউকে কিছু না বলেই হাতে একটা আলো নিয়ে কান্না করতে করতে ঘর থেকে বাইরে বের হয়ে যায়, আর জঙ্গলের দিক উত্তর দিকে দৌড় দেয়, যেই দিকে যাওয়া নিষেধ। হঠাৎ করে তার স্ত্রী এভাবে জঙ্গলের উত্তর দিকে দৌড় দিল কেন, কান্না করতে করতে। লোমেও তার পিছু নিতে থাকে। একটা জায়গায় দেখা গেল তার স্ত্রী দাঁড়িয়ে গেছে, আবার চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, মাটির উপর আশ্রয় পড়লো সে কান্না করতে করতে। লোমে পেছন থেকে গিয়ে যখন একটা দৃশ্য দেখলো, এই দৃশ্য আসলে কোনো বাবার পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন। সে দেখলো তার ছেলের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। লোমে চিৎকার শুরু করে দিল। ওই চিৎকারে আশেপাশের লোকজনও তারাও চলে আসলো। তারা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গিয়েছিল চিৎকারে। তারা এসে দেখে এই অবস্থা। এগুলো দেখে লোমের স্ত্রীকে লোমেকে তারা শান্ত করার চেষ্টা করে, ঘরে নিয়ে যায়। পরের দিন তাদের নিয়ম অনুযায়ী ছেলেটাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পর বিকেলের দিকে লোমের স্ত্রী সে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। লোমের স্ত্রী বলে যে রাতে তো উনি ঘুমিয়েছিলেন, তখন হঠাৎ করে তার গায়ে নাকি পিচ্ছিল কোনো কিছুর স্পর্শ লাগে। এরপর তার নাকি ঘুম ভেঙে যায়। তো উনি দেখে যে তার ঘর আলোকিত হয়ে আছে, আর 2-3টা সাপ, যাদের শরীরের কিছু অংশ সাপ আবার কিছু অংশ শেয়াল আর মানুষের মতো মিশ্র একটা ভয়ঙ্কর আকার, একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী। তো উনি দেখে যে হঠাৎ আরেকটি ভয়ঙ্কর সাপ ঘরে প্রবেশ করে। এর পুরো শরীর সাপের মতো হলেও তার শরীরে ছিল 3 থেকে 4টি হাত, আর পা ছিল একটা, আর বাকি সব কিছু সাপের মতো। সে এসেই বলে, তোরা তো অনেক খাবার খাওয়াইছি, তোকে হৃষ্টপুষ্ট করছি, তোরা মানুষ খুব নির্দয়াল লোভী। এই বলেই নাকি তার ছেলেকে এক হ্যাচকা টানে ওই বিছানা থেকে তুলে নেয়, আর সাথে সাথে নাকি ঘরের বাইরে নিয়ে যায়। এদিকে লোমের স্ত্রী দূর থেকে দেখছে যে কি হচ্ছে, সে কিন্তু ওখান থেকে বের হতে পারছে না। সে দেখতে পায় যে জঙ্গলের উত্তর দিকে ছেলেটাকে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে ছেলেটার হাত পা ধরে টানছে। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো যে টানতে টানতে হাত পা ছিঁড়ে ফেললো। তার ছেলে চিৎকার করলো, আর্তনাদ করলো, মারাও গেল। এটা কিন্তু সে দেখছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। সে কোনো কান্না বা চিৎকার করার সুযোগই পায় নাই। এদিকে যেটা হয়, লোমে ওই সময় দেখছিল তার স্ত্রী বড় বড় চোখ করে চোখ খোলা রেখেছে, মুখটা হা করে রেখেছে। আসলে বাইরে কি হচ্ছে এটা তো লোমে দেখেনি। লোমে খেয়ালই করতে পারেনি ওই সময় বিছানায় তার ছেলে নাই।
ঘটনার আকস্মিকতায় তার মেয়ে যেহেতু চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওই সময় সে ওইভাবে খেয়াল করতে পারেনি। এদিকে তার ঘরের দরজাও ছিল বন্ধ। এত কিছু হয়ে গেল, লোমে কিছুই টের পেল না। তবে লোমে বুঝতে পারলো এগুলো কার কাজ এবং কেন হয়েছে। তখন সে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে আর বলে, তোমাকে আগেই সাবধানে থাকতে বলা হয়েছিল, কারণ যখন তোমার সাথে সমস্যা হয়েছিল তখন সেই জিন তোমার ছাড়া বাকি সবার ক্ষতি করেছিল, আর বলেছিল যে সময় মতো তোমার থেকে তারা প্রতিশোধ নেবে। এখন মনে হয় সেই জিনই তার ছেলের বদলে তোমার ছেলেকে হত্যা করেছে। একথা বলার পর ওই তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করে এবং রাতের লোমের বাড়িতে এসে একটা যজ্ঞের আয়োজন করে। এই যে ঘটনাটি যিনি দিয়েছেন আরডি ভাই, উনি লোকাল কিছু ওয়ার্ড ইউজ করেছেন, মানে এই ঘটনা তো পুরোটাই আসলে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। তো উনি ওখানকার লোকাল কিছু রিচুয়ালের নাম বলেছেন, যেমন এনগোমা, এন্ডোকি, এরকম কিছু শব্দ বলেছেন, যেগুলো ওখানকার একটা যজ্ঞ আর কি, বা পূজা। এটার অর্থ কি এটা আসলে জানা যায়নি। তো যখন ওই পূজা চোখের সামনে, নাকি সবার চোখের সামনেই 2-3টা অস্বাভাবিক আকারের সাপ জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং সবার সামনেই চলে আসে। এরা এসেই মানুষের মতো কথা বলতে শুরু করে। তান্ত্রিক জিজ্ঞেস করে, আপনারা কেন এই নিষ্পাপ শিশুটাকে হত্যা করলেন? তখন একটা সাপ বলে, আমার ছেলেটা তো নিষ্পাপ ছিল, এই লোমে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, ও তো জেনে বুঝেই করেছে, ওকে তো সতর্ক করা হয়েছিল, ওদের দলের একটা ছেলেও বলেছিল, সে কেন এই কাজটা করলো, আর আমাদের বিচার হলো হত্যার বদলে হত্যা। তখন তান্ত্রিক জিজ্ঞেস করে, আপনার ছেলেকে তো লোমে হত্যা করেছে, তাহলে কেন লোমেকে না মেরে লোমের ছেলেকে মারলেন? তখন সাপটি বলল, আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছি, আবার আমার কষ্টেরও প্রতিশোধ নিয়েছি। আমি আমার ছেলেকে হারিয়েছি, লোমে তার ছেলেকে হারিয়েছে, এভাবেই প্রতিশোধটা নিয়েছি। তবে আমার প্রতিশোধ আরেকটু বাকি আছে, যা অতি শীঘ্রই তোমরা দেখতে পারবে। তবে এরপর অবশ্যই পরিবার থেকে আমাদের অভিশাপ কেটে যাবে। এই বলে নাকি সবার সামনেই সাপগুলো গায়েব হয়ে যায়। তখন তান্ত্রিক তার জানা আরো তন্ত্রমন্ত্র জপ করতে থাকে, কিন্তু ওই জিনদেরকে আর হাজির করতে পারেনি। তান্ত্রিক বলে, আমি আবার আগামীকাল চেষ্টা করব, যাতে তোমার বা তোমার পরিবারের উপর কোনো সমস্যা না আসে। পরের দিন আবার তান্ত্রিক যজ্ঞের আয়োজন করে, কিন্তু কোনো কাজ হয় না। পরপর 3 দিন তান্ত্রিক আরো কয়েকজন তান্ত্রিক মিলে যজ্ঞ করার পরেও কোনো কাজ হয় না। তখন হঠাৎ তান্ত্রিকদের, মানে বিশেষ করে শেষ দিনে তান্ত্রিকদের নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। সাথে সাথে তান্ত্রিকগুলো মাফ চেয়ে পালিয়ে যায়। এর কয়েকদিন পরেই নাকি লোমের স্ত্রী পাগল হয়ে যায়, বারবার তার ছেলের নাম ধরে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। এদিকে লোমের কিন্তু 2টি মেয়ে রয়েছে, যমজ সন্তান হয়েছিল এদের মধ্যে, ছেলে মেয়ে, আর পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে মেয়ে। এখন 2টো মেয়ে, এই সবার ছোট যে সে তো কোলের শিশু, কিন্তু লোমের স্ত্রী নাকি এদেরকে সহ্যই করতে পারে না, এদেরকে সামনে দেখলেই মারতে আসে। তখন লোমে তার স্ত্রীকে বেঁধে রাখতে শুরু করে, কি আর করা, আর তো উপায় নাই। লোমে নাকি সে তান্ত্রিকের কাছে আবারও গিয়েছিল, বিশেষ করে যে তান্ত্রিকটা প্রথমবার ওই সাপগুলোকে হাজির করতে পেরেছিল আর কি। তখন ওই তান্ত্রিক বলে, দেখো ভাই, আমি পারবো তো নাই, অন্য কোনো তান্ত্রিকও তোমাকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে না, যা হয়েছে মেনে নাও। আমি তোমার বাড়ি থেকে আসার পর আমার ওস্তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তিনি সব শুনে আমাকে নিষেধ করে দিয়েছেন, এই বিষয় নিয়ে আর কোনো কথাই হবে না। এটা আমি বা আমার পরিবার, তোমার পরিবার সবার জন্যই ভালো। তবুও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এক রাতে আমি ঘুমিয়ে আছি, তখন হঠাৎ দেখি আমার ঘরে কয়েকটি সাপ আসে আর আমাকে 2টি কোষে চড় দেয় এবং হুমকি দিয়ে যায় যেন আমি এই কাজের ভিতরে আর না ঢুকি। অথচ আমার শরীর বা আমার ঘর সবসময় বন্ধ করা থাকে, এই বন্ধনী ভেদ করে অনেক শক্তিশালী জিনও প্রবেশ করতে পারে না, কিন্তু এরা প্রবেশ করেছে। আমার শক্তি বা আমার গুরুর শক্তি এদের কাছে খুবই তুচ্ছ, আমি এদের ডাকার জন্য আর কোনো সাহস করতে পারবো না। তবে আমার মনে হয় তারা যে বলেছিল তারা আরেকটা প্রতিশোধ নেবে, সেটা তারা নিয়েছে, তাহলে তোমার স্ত্রীকে পাগল করে দিয়েছে। এর মধ্যেই তোমার উপর থেকে তাদের অভিশাপ শেষ হয়েছে। আরডি ভাই উনি বলেছেন যে যখন তার বয়স 12 কি 13, তখন লোমের স্ত্রী, এই যেই লোমের স্ত্রী, ইনি মারা যান। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে লোমের স্ত্রী, ইনি কিন্তু এই আরডি ভাইয়ের নানির মা। উনি কিন্তু এরকম পাগল অবস্থায় মারা গিয়েছিলেন। এই যে নানির মা, তার যেই 2টো মেয়ে রয়েছে, এই 2টো মেয়েরই পরবর্তী প্রজন্ম হচ্ছে এই আরডি ভাই। উনি নাকি মৃত্যুর আগে তার 2 মেয়েকে বারবার খুঁজতেন, তাদের কাছে ক্ষমা চাইতেন, কিন্তু মেয়েরা যখনই তার কাছে আসতো তখন তিনি বলতেন, তোমরা কে? আমার মেয়েরা তো ছোট, তোমরা এত বড় হয়ে গেছো কেন? আমার মেয়ে তো ছোট, একজন কোলে আর একজন আরেকটু বড়, তোমরা এত বড় কেন? তোমরা আমার মেয়ে না, এরকম বলতো। এই অবস্থাতে তিনি মারা যান। তবে লোমে শেষ বয়স পর্যন্ত সুস্থ ছিল, এখন তো লোমে জীবিত নাই, সে স্বাভাবিকভাবেই মারা গেছে। তবে তার এই ভুলের কারণে সে সবসময় আফসোস করতো। এটাই ছিল ঘটনা। আরডি ভাইয়ের নিজের পরিবারের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। তার নানির মা মূলত ছিল এই লোমের স্ত্রী, তো নানির বাবা ছিল হচ্ছে এই লোমে। প্রিয় লিসেনার্স, এই যেই জঙ্গল কেন্দ্রিক ঘটনা, সুন্দরবনেও কিন্তু এই ধরনের ঘটনা রয়েছে, আমরা বিভিন্ন সময় শুনেছি। এটা নিয়ে অনেকে উপন্যাসও লেখার চেষ্টা করেছেন। তবে জঙ্গলে যে জিন থাকে এটা সত্য। জিনেদের যে সমস্ত জায়গায় অবাধ বিচরণ রয়েছে তার মধ্যে জঙ্গল একটা। আমাদের যেই সুন্দরবন, এখানে তো এরকম ঘটনা শোনাই যায়। তাহলে চিন্তা করুন যে আফ্রিকার যে রেইন ফরেস্ট, অ্যামাজন, কঙ্গো রেইন ফরেস্ট, এগুলোতে এই ঘটনা থাকবে, এটাই স্বাভাবিক। প্রিয় লিসেনার্স, আশা করছি
ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে পুরো ঘটনাটি শোনার জন্য। আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, সাধারণ একজন মানুষ। সাধারণভাবে ঘটনা উপস্থাপন করে আমার বলায় ভুল হয়, উচ্চারণে ভুল হয়। আমার এই অক্ষমতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা যিনি পাঠিয়েছেন সাদিকুর রহমান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের প্রবাসী ভাইদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কেননা ওনারা এই দূর দেশ থেকে আমাদের ঘটনাগুলো শোনেন। ওনাদের যে সময়টা, এই সময়টা কাটানোর চেষ্টা করেন ছোট্ট একটা বিনোদনের মাধ্যমে। যখন কাজ করেন তখন আপনাদের ওয়ার্ল্ড শুনতে থাকেন, যখন ঘুমানোর সময় মনে হয় যখন আপনাদের ওয়ার্ল্ড একটু শুনি তখন তারা শুনতে থাকেন। এভাবেই কিন্তু পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আপনাদের ওয়ার্ল্ড প্রতিনিয়তই বেড়ে চলেছে। আমরা ঘটনার মাধ্যমে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকি। সব ঘটনায় যে ক্লিয়ার মেসেজ থাকে তা না, তবে অনেক ঘটনাই কিন্তু থাকে, আর এটাই আমাদের মেইন উদ্দেশ্য। ডিয়ার লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ফেয়ারওয়ে টুয়েসডে আফটারস বি, যেটা হবে আসছে মঙ্গলবার, শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।